ট্রান্সফার নেওয়ার আগ মুহূর্তেই নিজের প্রেগনেন্সি নিউজটা জানতে পেরে বিশাল বড় এক ধাক্কা খেলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন নিজের ট্রান্সফারের সকল তড়িঘড়ি করতে থাকে, ঠিক সেই সময় রাইয়ের হঠাৎ করেই শরীর খারাপ করতে থাকে। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে, কী ব্যাপার রাই, তোমাকে দেখে যথেষ্ট পরিমাণ অসুস্থ বলে মনে হচ্ছে, ক্লান্ত মনে হচ্ছে। আসলে ক্লান্ত হওয়াটাই তো স্বাভাবিক, কারণ তোমার উপর দিয়ে যে যে ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে, তারপরে একটা মানুষ কী করে বা নিজেকে সুস্থ রাখতে পারে বলো তো। আর তার উপরে তো তোমার এত বড় একটা সার্জারি হয়েছে, সেই তুলনায় তো তুমি একদমই রেস্ট করার টাইম পাওনি। আসলে তোমার উপর দিয়ে যে কী আরও যাওয়ার বাকি আছে, সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর, এই জন্মে কি তুমি মেয়েটাকে কোনো মতেই শান্তিতে থাকতে দিবে না। অন্যদিকে রাই বারবার করে গোটা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। রাই বলতে থাকে যে, হঠাৎ করেই কেন আবার আমার সেই ক্যান্সারের সিমটমসগুলো আমার মধ্যে দেখা দিচ্ছে, কেন আমার বমি পাচ্ছে, মাথা ব্যথা করছে, কিছুই তো বুঝতে পারছি না। এখন যদি বৌমনিকে এই বিষয়ে আমি কোনো কিছু বলি, তাহলে হয়তো বা বৌমনি এখান থেকে আমাকে কোনো মতে ট্রান্সফার নিতে দেবে না। বৌমনি আবার আমাকে এখানে জোর করে আটকে রাখার চেষ্টা করবে, কিন্তু সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না, কারণ আমি এখন অতিষ্ঠ হয়ে গিয়েছি এই জীবনযাপন করতে করতে। এর থেকে বরঞ্চ বেটার যা হওয়ার আমি এটা পরে গিয়ে বুঝে নিব। কিন্তু তা সত্ত্বেও যদি যাবার দিন আমার শরীর আরও বেশি খারাপ করে, তখন কী হবে? তখন যদি আমি মাথা ঘুরে সকলের সামনে পড়ে যাই, তাহলে তো আমার এমনিতেই যাওয়াটা আটকে যাবে। তার থেকে বরঞ্চ বেটার আমি একবার ডক্টরের কাছে গিয়ে এই বিষয়ে কনসাল্ট করে আসি, তাহলে অন্তত কিছুটা হলেও আমি নিশ্চিন্তে এখান থেকে বিদায় নিতে পারবো। নয়তোবা নিজের মনের মধ্যে একটা খুঁতখুঁতানি তো থেকেই যাবে। অন্যদিকে যখন রাই হসপিটালে গিয়ে অপেক্ষা করতে থাকে নিজের টার্ন আসা, ঠিক সেই মুহূর্তেই ডক্টরের কাছে যাওয়া মাত্রই রাই বলতে থাকে যে, ডক্টর, কিছুদিন যাবতই আমার শরীরটা বেশ ঘন ঘনই খারাপ করছে। তার থেকে বড় কথা, গা ঝিমঝিম করা, গা গোলানো থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। কেন হচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় না যে এই সব সিমটমসটা আমার এতটা ইগনোর করা দরকার। তার কারণ আমার এর আগে একটা সার্জারি হয়ে রয়েছে, তার জন্য আমি আসলে আপনাকে আবারও চেক আপ করানোর জন্য এখানে এসেছি। তখন ডক্টর বলতে থাকে যে, দেখুন রাই, আমি আপনাকে একটা কথা বলে রাখছি যে সবসময় যে আপনার এই সিমটমসগুলো ক্যান্সারের দিকে এগোবে সেরকমটা নয়। আপনি কিন্তু অলরেডি ম্যারিড, আর ম্যারিড হিসেবে আপনার মধ্যে এই সিমটমসগুলো দেখাগুলোর একদমই স্বাভাবিক, কারণ এটা কিন্তু প্রেগনেন্সি সিমটমস। আপনি কিন্তু এই জিনিসটা না বোঝার ভান করলে আমাদের কাছে একদমই চলবে না, কারণ আপনি প্রেগনেন্টও হলেও হতে পারেন, আর প্রেগনেন্সি টেস্টটা আপনাকে অবশ্যই করতে হবে। তখন রাই বলতে থাকে যে, প্রেগনেন্সিটা আর যাই হোক না কেন আমার দ্বারা কোনো মতেই সম্ভব না, সেটা আমাকে অন্য ডক্টরও বলে রেখেছে, কারণ আমার যে সার্জারিটা হয়েছে তারপরে আমার প্রেগনেন্ট হওয়াটা একদমই রীতিমতো অসম্ভব বললে ধরা যায়। তখন ডক্টর বলতে থাকে যে, দেখুন, মিরাকেল কিন্তু হয়, আর মিরাকেলের উপর আপনাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করতে হবে, কারণ এরকম আমরা অনেক কেস স্টাডি করেছি, আর সেসব কেসে এটাই ধরা পড়েছে যে অনেক সময় ডক্টররা যতই কনফার্ম করে বলে দিক না কেন, কিন্তু ঈশ্বরের ইশারা ঠিক অন্য কিছুই থাকে, আর ঈশ্বরের প্ল্যানের আগে আমাদের ডক্টরদেরও হাত থাকে না। তাই আমি আপনাকে বলে দিচ্ছি যে এতটা অধৈর্য হলে হবে না, এরকমটা হলেও হতে পারে। তাই আপনি প্লিজ সবার আগে একটা প্রেগনেন্সি টেস্ট করান, তারপরে যদি আপনার প্রেগনেন্সি টেস্টে নেগেটিভ আসে, তারপরে না হয় আমরা বাদবাকি বিষয়গুলো খতিয়ে দেখার জন্য অন্যান্য টেস্ট আপনাকে দিব, কিন্তু এর আগে আপনি প্লিজ প্রেগনেন্সি টেস্টটা জরুরি ভিত্তিতে করানোর চেষ্টা করেন। তখন রাই বলতে থাকে যে, এই প্রেগনেন্সি টেস্ট করানোর পর যদি এই প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট পজিটিভ আসে, তখন আমি কী করবো, তার পরবর্তী পদক্ষেপ কী হবে, কিছু তো আমি বুঝতে পারছি না। ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।